কিছুদিন আগে জাপানে গিয়েছিলাম এবং সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে বাতাসটা অনেক পরিষ্কার এবং অনেক পাতলা, অনেক হালকা, অ্যান্ড পুরো বুক ভরে শ্বাস নেওয়ার মতো আসলে। দ্বিতীয় যে জিনিসটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে সবাই গার্ডেনিংকে অনেক সিরিয়াসলি নেয়। প্রতিটা বাসার পাশে হয়তো বা ছোট্ট একটা গাছ আছে কিংবা একটা কর্নারে তারা সুন্দর করে বাগান করেছে। ইটস অলমোস্ট অ্যাজ ইফ এটা তাদের জন্য একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। থার্ড যে জিনিসটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন মেট্রো রেল দিয়ে। বাই দ্য ওয়ে আমি পুরোটা সময় টোকিওতে ছিলাম এবং যে কোনো জায়গায় যদি আপনি যেতে চান, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোনো না কোনো স্টেশন আছে, কোনো না কোনো মেট্রো রেল আছে এবং সবটাই আপনি অনলাইনে আপডেটেড। আপনি চাইলে গুগলে যদি চেক করেন দেখবেন যে কোন ট্রেন আসছে, কখন লিভ করবে, কোন প্ল্যাটফর্মে যেতে হবে, এটা কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকে। তো ট্রাভেলিং করা ইনসাইড দ্য সিটি খুবই খুবই কনভিনিয়েন্ট। তবুও মাঝে মাঝে প্রথম দিকে হয়তো একটু কনফিউজিং হতে পারে, কারণ অনেক প্ল্যাটফর্ম। আমিও একটু সময় হারিয়ে গেছিলাম। পরে দেখি একটা ভদ্রলোক খেয়াল ঝন করলো যে একটু লস, পুরোটা সময় সেই গাইড করলো কোথায় যেতে হবে, কী না কী করতে হবে। তো এই যাতায়াতের ব্যাপারটা খুব ভালো ছিল। এখন জাপানের কথা বলতে গেলে আসলে জাপানের মানুষের কথা অনেক বড়োভাবে বলতে হয়। যে জিনিসটা আমার জন্য একটু কালচারাল শখ না, কিন্তু একটু জাস্ট আমার মনে হয়েছে অনেক বেশি আমার উপর প্রভাব রেখেছে, সেটা হচ্ছে সেখানকার মানুষ কন্টিনিউসলি মনে হচ্ছিল যে আমাকে আউট ম্যানার্ড করছে, অর্থাৎ ম্যানারিজম তাদের অনেক ভালো। আমি কন্টিনিউসলি চেষ্টা করি আরও কীভাবে ম্যানার্ড হওয়া যায়, এবং আমাদের ধর্মেও আমাদেরকে অনেক ম্যানারিজম শেখানো হয় যে গেস্টের বাসায় বেশিক্ষণ না থাকতে, কখন মানুষের সাথে দেখা করতে যাওয়া উচিত, আরও অনেক কিছু ম্যানারিজমের অংশের মধ্যে পড়ে। তো আমি সবসময় ম্যানারিজম প্র্যাকটিস করতে চাই, কিন্তু জাপানে যে মনে হচ্ছে যে দিস পিপল নো ইট অ্যান্ড দে প্র্যাকটিস ইট। মনে করেন আপনি যে কোনো একটা জায়গায় যাচ্ছেন, রাস্তায় মুখোমুখি হয়ে গেলেন, আপনি যদি তাকে যেতে দেন সাথে সাথে সে খুবই বাও করবে, একটা থ্যাংক ইউ বলবে, অর্থাৎ তারা একনলেজ করবে। কিংবা আপনি একটা জায়গায় গেলেন, লাইন দাঁড়াতে হবে, সবাই লাইনে দাঁড়াচ্ছে, কেউ লাইন ক্রস করছে না। কিংবা আপনি এসকেলেটর দিয়ে উঠছেন, সবাই বাম পাশে দাঁড়াবে, ডান পাশে এসকেলেটর রুমটা ফাঁকা রাখবে, যেন যে কেউ যদি দ্রুত যেতে চায় তার ওইখান দিয়ে বের হয়ে যেতে পারে। রাস্তায় মনে করেন পার হচ্ছি, ওই কারণে একটা শিবিয়া ক্রসিং আছে বিখ্যাত, অনেক মানুষ ক্রস হয় একসাথে, শত শত মানুষ ক্রস হচ্ছে, কিন্তু কেউ কারো গায়ে ধাক্কাধাক্কি লাগছে না, সবাই নিজের মতো করে ডিসিপ্লিনভাবে পার হচ্ছে। কিংবা রাস্তায় যখন জিব্রা ক্রসিং আছে, যখন মানুষ পার হবে তখন গাড়ি পার হয় না, মনে করেন কোনো মানুষ নাই, স্টিল গাড়িটা দাঁড়ায় থাকবে, কারণ তখন পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের সময় গাড়ি একদম ফাঁকা রাস্তা পাইলে সে ক্রস হবে না। অন দি আদার হ্যান্ড, যখন পেডেস্ট্রিয়ান পার হওয়ার কথা না, হিউম্যান ক্রসিং করতে পারবে না, তখন যদি রাস্তায় কোনো গাড়ি নাও থাকে, মানুষ নিচে দাঁড়ায় থাকে, তারা সিগন্যালের জন্য ওয়েট করে। তো এরকম আরও অনেকগুলো ম্যানারিজমের বিষয় আমার যে খুবই খুবই সুন্দর লেগেছে। ইটস এ সাইন অফ সফিস্টিকেশন, ইটস এ সাইন অফ সিভিলাইজেশন। খুবই খুবই ট্রুলি হার্ট ওয়ার্মিং। আর আরেকটা জিনিস যেটা বলার মতো সেটা হচ্ছে দে হ্যাভ ইম্পেকেবল ড্রেপ। তারা না সবাই খুব সুন্দর মতো ড্রেস আপ করে। হয় তার অফিসের ড্রেস আপে আছে, অর্থাৎ শার্ট, বেল্ট, প্যান্ট, কাঁধের মধ্যে ব্যাগ, এইভাবে তারা যাচ্ছে, অথবা তারা যে ড্রেস আপটা করে তারা ফ্যাশনেবল আর কি, এক কথায়। এবং তারা এসএসসি বুঝে, শেপ, সাইজ, কালার। অনেক সময় মানুষের ড্রেস আপ সুন্দর হয় না কারণ তারা কোনো একটা জায়গায় দেখেছে, কাউকে দেখেছে, কিংবা কোনো সিরিজে দেখেছে, তারা ডিরেক্ট ওই ড্রেসটা কপি পেস্ট করার চেষ্টা করে। কিংবা তারা জাস্ট দেখে একটা ড্রেসে কি দাম বেশি, আচ্ছা ঠিক আছে, দাম বেশি, ভালো কোয়ালিটি, আমি এটাই পরবো। কিন্তু আসলে একটা ড্রেস কতটা ভালো লাগছে এটা ম্যাটার করে যে আপনার শেপ কেমন, আপনার সাইজ কেমন, আপনার বডি কালার কেমন, এসব কিছু ম্যাচিং করে আপনার একটা ড্রেস আপ করলে সব থেকে সুন্দর লাগে। যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে জাপানিজ মানুষজন খুব ভালো মতো বুঝে। প্রতিটা মানুষ যে ড্রেস আপই করেছে না কেন, সেটা রিচ হোক কিংবা অ্যাফোর্ডেবল প্রাইসে হোক না কেন, ওটার মধ্যে একটা পার্সোনালিটি ব্যাপার আছে, একটা ব্যক্তিত্বের প্রকাশ আছে, এবং খুবই খুবই জিনিসটা অবজার্ভ করার মতো একটা ব্যাপার ছিল। এবং তারা খুবই হাইজিন মেনটেন করে। যে কোনো জায়গায় গোসল করা, পারফিউম দেওয়া, এমনকি মনে করেন কিছু কিছু জায়গায় ছিল একদম ট্রেন স্টেশনে অনেক মানুষ, ভিড় অবস্থা, কিন্তু না ওখানে কোনো গন্ধ নয়, দম বন্ধ হওয়ার মতো কোনো অবস্থা নেই, কিছু নয়, সবাই আস্তে ধীরে চুপচাপ করে যাচ্ছে। এবং এই জিনিস আরেকটা ব্যাপার, দে আর ভেরি, মনে হচ্ছে পুরো একটা জাতি তারা ইন্ট্রোভার্ট। মনে করেন ট্রেনে উঠলেন, কেউ কথা বলছে না, সবাই চুপচাপ একদম কোয়াইট। অনেক মানুষ আছে কিন্তু ওই হাট বাজারে যে বসানোর জিনিসটা ওইটা নাই। আর এটারই একটা কাউন্টার পয়েন্ট হচ্ছে হয়তোবা তারা সবাই চুপ, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ডিপ্রেসিং একটা ব্যাপার আছে। মনে করেন মেট্রো রেল দিয়ে যাচ্ছেন, সবাই ফোনের মধ্যে বুঁদ হয়ে আছে, একদম ফোনের মধ্যে সবাই ঘাড় বাঁকা, হয় বই পড়ছে নাহলে ফোনের মধ্যে বুঁদ হয়ে আছে।
এখন মেবি ইটস বেটার, মেবি ইটস ওয়ার্স, আই ডোন্ট নো, কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল আর কি। আরেকটা ব্যাপার বলার মতো, সেটা হচ্ছে তারা মানুষকে অনেক বিশ্বাস করে। আমরা একটা পার্কে গিয়েছিলাম, ওখানে 200 ইয়েন দিয়ে ঢুকতে হয়। এখন আশপাশে কেউ নাই, কোনো গার্ড লোক নাই, কোনো ক্যামেরা নাই, আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে না দিয়ে ঢুকে যেতে পারেন, কিন্তু সবাই দিচ্ছে টাকাটা, কারণ তারা বিশ্বাস করে যে কেউ ধোকা দিবে না। সিমিলারলি অনেকগুলো জায়গায় সেলফ চেক আউট আছে, ওখানে চাইলেই আপনি কোনো একটা আইটেম না স্ক্যান করে ব্যাগের ভরে চলে যেতে পারেন, কিন্তু কেউ সেটা করছে না এবং তারা এটা অ্যালাও করছে, কারণ তারা ভাবছে যে কেউ তো বিট্রে করবে না, কেউ তো 2 নম্বরই করবে না। তাদের সিস্টেমটা এমন, ইটস বিল্ট অন ট্রাস্ট। ইট ওয়াজ ট্রুলি হার্ট ওয়ার্মিং টু সি। এখন অনেক তো মানুষের কথা বললাম, কিছু এলাকার কথাও বলা দরকার আসলে। পুরোটা সময় মূলত মেট্রো রেল নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আপনার বিভিন্ন শ্রাইনে গেলাম, বিভিন্ন পার্ক ছিল, ওপেন অ্যাক্সেস ছিল, ওখানে অনেক ট্যুরিস্ট প্লেস আছে, ওখানে ট্যুরিস্টরাও যায়। খুবই ভালো লাগলো, গুছানো, মনে হচ্ছে পুরো একটা দেশের তাদের মধ্যে মানে গুছিয়ে রাখার একটা মনোভাব আছে, একটা মেন্টালিটি আছে। এবং গিয়েছিলাম মাউন্ট ফুজি দেখতেও। বছরের প্রায় 60 থেকে 80 দিন খালি মাউন্ট ফুজি দেখা যায়, বাকি সময় মেঘে ঢাকা থাকে। তো আমরা যখন গেলাম তখনও মেঘ ছিল, কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহর রহমতে আমরা মাউন্ট ফুজির একটা পাশ দেখতে পেরেছি। সো ইট ওয়াজ কোয়াইট নাইস। এখন আসি হচ্ছে নেগেটিভ জিনিসগুলোতে, কিংবা যেগুলো একটু কালচারাল শক লেগেছে কিংবা একটু খটকা লেগেছে। প্রথম জিনিস সেটা হচ্ছে তাদের কোনো ডাস্টবিন নেই। ডাস্টবিন খুঁজে পাইতে হলে আপনাকে অনেক খুঁজতে হবে, কিন্তু আপনি আশপাশে যতই খুঁজেন না কেন পাবেন না। অনেক লুকানো লুকানো ভিতরে ভিতরে জায়গা আছে, কিন্তু তাদের পুরো জায়গাটাই কিন্তু ক্লিন। তারা যখন ময়লা ফেলতে হয়, তারা ময়লাটা না ফেলে নিজের কাছে রাখে, যখন ডাস্টবিন পায় তখন ফেলে, কিন্তু খুবই কম ডাস্টবিন আশপাশে আপনি দেখবেন। এবং এটা পিছিয়ে পুরো একটা স্টোরিও আছে, আপনি অনলাইনে সার্চ করে দেখবেন যে এটা পিছিয়ে লম্বা একটা কাহিনী আছে কেন তাদের ডাস্টবিন রাখা হয় না। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করলাম, তারা হয় ইংলিশ পারে না অথবা ইংলিশ তারা বলতে চায় না। ফর সাম রিজন উন্নত সভ্যতা, কিন্তু ইংলিশে তারা কথা বলতে মানে এটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। অন্য যে কোনো জায়গায় গেলে আপনি ইংলিশ যদি বলেন হয়ে যায়। যেরকম আমরা যখন ফিরছিলাম, এক ভদ্রলোক সে মাঝপথে এয়ারপ্লেনের মধ্যে সে পাসপোর্ট হারায় ফেলছে। তো সে এভাবে বলল যে আই কাম এয়ারপোর্ট পাসপোর্ট হ্যাভ, আই ক্লাইম এয়ারপ্লেন পাসপোর্ট নট হ্যাভ। তো ভাঙা ভাঙা বললেও সে তো কমিউনিকেট করতে পেরেছে যে কী বলতে যাচ্ছে। কিন্তু জাপানে যখন ছিলাম বিভিন্ন ফুড নিয়ে কয়শবার যে জিজ্ঞেস করা লাগছে যে এটা হালাল নাকি হালাল না, অতটুকু কমিউনিকেশন করা ডিফিকাল্ট ছিল ইংলিশে। তো ইংলিশ পারবে এই জিনিসটা অ্যাজিউম করে নিয়েছিলাম, কিন্তু কেন জানি ইংলিশ তারা ব্যবহার করে না। থার্ড যে জিনিসটা আমার বেশ কেমন জানি লেগেছে, সেটা হচ্ছে খুবই উন্নত সভ্যতা, কিন্তু শহরের বাইরে একটু গেলে কিংবা শহরের মধ্যে অনেক জায়গায় তারা ক্যাশ ছাড়া অন্য কিছু নেয় না। তাদের কার্ড নিবে না, তারা অন্য কোনো ডিজিটাল পেমেন্ট নিবে না, তারা খালি ক্যাশ মানে ক্যাশ ওর মধ্যে থাকবে। সেটা অনেক সময় ট্রানজ্যাকশন করতে এই জিনিসটা একটা ঝামেলা তৈরি করে আর কি। আরেকটা জিনিস আমার অবাক লেগেছে যে রাস্তাঘাটে একটা কুকুর বিড়ালও ছিল না, অর্থাৎ স্ট্রে ক্যাটস অ্যান্ড ডগস একটাও ছিল না। যেগুলোই ছিল ওগুলো গৃহপালিত কুকুর বিড়াল, ওদের গায়ে জ্যাকেট দেওয়া আছে, লিশ দেওয়া আছে, ছোট ছোট চিওয়াওয়া ছিল, শিবা ইনু ছিল, বাট একটাও স্ট্রে ক্যাট অ্যান্ড ডগ আমি দেখি নাই। যেইটা একটা যে বিড়াল দেখেছি ওইটা রাস্তাঘাটে দেখিনি আমি। একটা কবরস্থানে গিয়েছিলাম এবং ওইখানে দেখেছিলাম একটা বিড়াল একটা কবরের উপর ঘুমাচ্ছে, এবং কবরস্থানটা খুবই খুবই পিসফুল ছিল। এটা আসলে দেখার মতো একটা জায়গা, মানে ওটা খুব পিসফুল। আমি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে দেখলাম আরে এখানে একটা আছে, ভিতরে ঢুকে গেলাম এবং দেখলাম আর কি। মানে এটা কালচারাল ডিফারেন্স আছে, আমাদেরও কবরস্থান আছে, ওদেরও কবরস্থান আছে, কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম জাস্ট বুঝার জন্য। এবং যখন ছিলাম এখানে অনেকগুলো কাঠ ছিল, প্রতিটা কবরের পাশাপাশি কাঠ ছিল এবং বাতাসের কারণে ওগুলো নোট ছিল। সো ইট ওয়াজ কোয়াইট লাইভলি। কবরস্থান হইলেও একটা আওয়াজ ছিল আর কি। তো এই ছিল হচ্ছে ওভারঅল জাপানের এক্সপিরিয়েন্স। আর যদি কিছু বলতে হয়, দুটা জায়গা কিংবা তিনটা দোকান খুব ভালো লেগেছে, ডনকিউ, ডাইসো আর 100 ইয়েন শপ। 100 ইয়েন শপ মানে হচ্ছে আপনি যে কোনো আইটেম এখানে 100 ইয়েনই পাবেন আপনি। এবং ওই জায়গাগুলোতে এমন এমন ছোট ছোট জিনিস, মানে এগুলো আপনার দরকার নাই লাইফে, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস যে আপনার কিনতে ইচ্ছা করবে। সেরকম অনেকগুলো জিনিস দেখেছি। দ্যাট ওয়াজ মানে শপিংটা বেশ মজা ছিল, যদি আপনি ছোটোখাটো আইটেম খুঁজেন, স্টেশনারি খুঁজেন। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং পার্ট অ্যাবাউট জাপান। অ্যান্ড অফকোর্স পুরো যে সময়টা হেঁটেছি একবারও ঘামি নেই। এখন মেবি এটা ওয়েদারটা এমন, কিংবা তারা একটা বাতাসে একটা ফ্লুয়ের একটা ব্যবস্থা করে কিছু একটা তারা করে, কিন্তু এত যে হাঁটলাম ঘামি নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে সত্য, প্রচুর হাঁটতে হবে এবং এখানে একটা মানুষ প্রচুর ফিজিক্যালি ফিট।
আপনি ইয়াং মানুষ বলেন কিংবা আপনি বৃদ্ধ মানুষ বলেন, সবাই ফিট, সবাই হাঁটাহাঁটি করছে। এবং মেট্রো রেলে যখনই চড়তে গিয়েছি অনেক হাঁটতে হয়েছে, মানে ওই দেশে মানে হাঁটার একটা ব্যাপার আছে। অ্যান্ড খাবারের একটা জিনিস বলার মতো, সেটা হচ্ছে যখন রিচ ফুড খাই সব বুঝি যে শরীর না ঠিক নিচ্ছে না, মানে ইটস লাইক শরীরের উপর একটা টোল পড়ে। কিন্তু জাপানে যখনই কিছু খাইলাম না কেন, এটা না মানে বডির উপর খুব আস্তে ছিল, ইট ওয়াজ কোয়াইট ইজ অন দ্য বডি। মানে খাবারটা মনে হচ্ছে খুব ফ্রেশ খেলাম, মনে রিচ ফুডে মনে করেন খাইলাম, মানে রামেন টামেন খাইলাম, স্টিল মনে হচ্ছে আরে কোনো সমস্যা হয় না, খাবারটা খুব ফ্রেশ ছিল, বডির উপর একদমই প্রেশার যায় না। তো দ্যাট ওয়াজ সামথিং অলসো দ্যাট ওয়াজ ইউনিক আর কি। এই তো এতটুকুই আমার মনে হয় জাপানের এক্সপিরিয়েন্স, কত আর বলবো। যাওয়ার পথে ঠিক এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যখন রওনা দেয় তখন এক ধরনের স্ক্যাম দেখলাম ঠিক টার্মিনালে ঢোকার আগে। আবার নামার পরে যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি তখন আরেকবার স্ক্যাম। মানে জাপানের ভিতর অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বাইরে আবার যখনই কান্ট্রি থেকে যখনই বের হওয়ার চেষ্টা করছি তখন এক ধরনের স্ক্যাম দেখলাম, যখন আবার কান্ট্রিতে ফেরত আসলাম তখন আরেক ধরনের স্ক্যাম দেখলাম। বাট যাই ওইটা নিয়ে হয়তো বা আরেক সময় কথা বল। বাট ইমিগ্রেশন ওয়াজ স্মুথ, যদিও জাপানের ভিসা অ্যাপ্লিকেশন ওয়াজ আল্লাহ মানে কি যে মানে এত কিছু চায় তারা, ইটস কোয়াইট রিগরাস প্রসেস, বাট আল্লাহর মতো হয়েছিল। ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল। যখন জাপানে ঢুকতে যাচ্ছি জাস্ট 3টে প্রশ্ন করলো, বাকি সব কিছু ডিজিটাল, জাস্ট পাসপোর্ট স্ক্যান করলেই হয়ে যায়। তারা জাস্ট 3টে প্রশ্ন করলো যে ডু ইউ নো ইংলিশ? আমি বললাম ইয়েস আই নো ইংলিশ। ওয়ার আর ইউ গোয়িং? আই সেড টোকিও। হোয়াটস দ্য পারপাস অফ ইউর ভিজিট? আই সেড হিয়ার টু সেলিব্রেট মাই ফার্স্ট অ্যানিভার্সারি। 3টা কোয়েশ্চেন করলো, 3টা আনসার দিলাম, ছেড়ে দিল। যখন বাংলাদেশে ফেরত আসবো জাস্ট পাসপোর্ট স্ক্যান করলাম, শেষ। আর ইমিগ্রেশন আর কিছুই নেই। ওইটা দেখে আমার জাস্ট কি যে আরাম লাগলো। বাট জার্নি করতে আসলে বেশ অবস্থা খারাপ। দেশ থেকে স্টার্ট করে জাপানে পৌঁছানো পর্যন্ত পুরো সময় প্রায় 24 ঘন্টার সময়। অর্থাৎ দেশ থেকে এয়ারপোর্টে গেলাম, ইমিগ্রেশন, তারপর ওয়েট করা। বাংলাদেশ থেকে ফার্স্টে ব্যাংককে, তারপর কানেক্টিং ফ্লাইটে ব্যাংকক থেকে জাপানে ছিল। প্রথমে 2 ঘন্টার ফ্লাইট, তারপর 8 ঘন্টার ফ্লাইট। সো মাঝখানে আরও 5 থেকে 6 ঘন্টা লে ওভার। তো ওভারঅল 24 ঘন্টাতে যে ঘুমের যে ঘাটতিটা ছিল আসলে এটা জাস্ট ধ্বংস করা অবস্থা। বাট ওভারঅল দ্য ট্রিপ ওয়াজ ওয়ার্থ ইট। সো দ্যাটস অ্যাবাউট ইট। এয়ারপোর্টে যা স্ক্যাম হয়েছে ওটা দেশের কাহিনী, ওটা হয়তো আমি আরেকদিন বলবো। বাট জাপানে যে এমন না যে পুরোটাই ভালো এক্সপিরিয়েন্স। পেমেন্টে ইস্যু হয়েছিল, হালাল খাবার খুঁজতে যে ইস্যু হয়েছিল, কোনো ঝগড়াঝাড়ি নাই। খালি লাস্ট দিন একটা ঝগড়া দেখেছিলাম রাস্তায়, একটা বাইক আর একটা গাড়ির মধ্যে হঠাৎ করে জোরসে চিল্লানো, ওই অ্যানিমে যে মানে সিরিজে যেভাবে চিল্লায় ভিলেনরা ঠিক ওইভাবেই চিল্লাচ্ছে। তো পিছে তাকাইলাম কি হচ্ছে, দেখি যে একটা বাইক রাইডার সে গাড়ির উপর চিল্লাচ্ছে এবং গাড়িতে যে আছে সে সরি বললো, মিটমাট হয়ে গেল দুজনের রাস্তায়। আমাদের দেশে কোনো ঝামেলা হলে কি হয় যে আমি যেতে পারতেছি না, আমি আমার পিছে হাজারখানেক মানুষ, তাদেরকে আমি যেতে দেবো না, পুরো রাস্তা আটকায় ফেলবে। আর ওইখানে কিছু নেই, মিটমাট হয়ে গেল। সো ইয়া, আমার কাছে মনে হয় যত কিছু বলার ছিল সব বলেছি। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আরও অনেক কিছু আসলে ছিল, ক্রসিংয়ের কথা, মানুষগুলোর কথা। বাট ইট ওয়াজ ওভার এ নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গোয়িং থ্রু দিস এন্টায়ার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি চাইলে দোয়া করতে পারেন যেন আমার আরও দুনিয়া দেখার সুযোগ আল্লাহ করে দেন। উইথ দ্যাট বিং সেড, আসসালামু আলাইকুম।